কি নামে কোন প্রতীকে কার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল, দলে যোগ দিতে পদ ছাড়বেন কয়জন উপদেষ্টা? প্রায় 6 মাসে পা রাখা অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন পরীক্ষায় ফেলছে কোন 6টি বিষয়? এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং সঙ্গে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন। তার কথা তো শুনবই, একই সাথে আপনার মতামত জানতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন #বাংলাদেশ ট্রেন্ডিং এবং চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আসছে নতুন রাজনৈতিক দল, দলের নাম কি হবে কিংবা কারা থাকবে নেতৃত্বে তা নিয়ে যেমন জল্পনা আছে, তেমনি কি প্রক্রিয়ায় আর কবে নাগাদ ঘোষণা হবে তা নিয়েও চলছে নানা আলোচনা। প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন বিবিসির তানহা তাসনিম। ফেব্রুয়ারির শেষ নাগাদ অর্থাৎ রোজার আগেই ঘোষণা আসতে পারে নতুন রাজনৈতিক দলের, কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি দলটির নাম কিংবা প্রতীক। এমনটাই বলছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। বরং অনলাইন ও অফলাইনে করা জরিপের মাধ্যমে পাওয়া জনমতের ভিত্তিতেই এসব সিদ্ধান্ত আসবে বলে জানাচ্ছেন তারা। দলের নাম, মার্কা, দলের কাছে মানুষের প্রত্যাশা কি, এই বিষয়গুলো নিয়ে জনমত জরিপের জন্য আমরা মানুষের কাছে কিছু কার্ড প্রেরণ করেছি। আনুষ্ঠানিকভাবে কালকে থেকে আমরা এই কার্ডের কার্যক্রম শুরু করব। আমরা মানুষের মতামতের অপেক্ষায় আছি। তবে নাগরিক কিংবা শক্তির মতো শব্দগুলো রেখেই দলের নাম ঠিক করার ব্যাপারে জোরালো আলোচনা চলছে বলেও ইঙ্গিত দেন কেউ কেউ। এছাড়া আসন্ন রাজনৈতিক দলের গঠনতন্ত্রের বিষয়েও হয়নি কোনো সিদ্ধান্ত। প্রাথমিকভাবে একটি আহ্বায়ক কমিটি দিয়ে পরবর্তী সময়ে কাউন্সিলের মাধ্যমে দলীয় কাঠামো চূড়ান্ত করার কথা রয়েছে। বেশ কিছু দল রয়েছে যারা পৃথিবীতে এরকম বিভিন্ন আন্দোলন বা গণঅভ্যুত্থান এটার প্রেক্ষাপটে পরবর্তীতে দলটি তৈরি হয়েছে বা দলটা একটা নতুন রূপ লাভ করেছে। তো আমরা বিষয়টা এমন না যে ওই দলগুলোর আদর্শ বা নীতি আমরা আমাদের দল নিবে, কিন্তু দল গঠনের ক্ষেত্রে, সংগঠিত করার ক্ষেত্রে এই দলগুলো কিভাবে কাজ করেছে সেটার থেকে আমরা একটা অনুপ্রেরণা নিতে চাই। জনপ্রিয় নেতা তৈরি হতে পারে, এটা যে কোনো দেশের রাজনীতি তৈরি হয়, বাট কাল ফিগারের রাজনীতি যাতে বাংলাদেশে না থাকে, পরিবারতান্ত্রিক রাজনীতি যাতে বাংলাদেশে না থাকে, এখান থেকে যাতে আমরা উত্তরণ করতে পারি, সেজন্য আমরা পার্টি স্ট্রাকচারটা ওই রকমভাবে ডেমোক্রেটিক করবো এবং চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবো। সেক্ষেত্রে মধ্যপন্থী ভাবধারায় দল গঠনের কথাও জানান সংশ্লিষ্টরা। তবে নতুন দলে যোগ দেওয়ার জন্য সরকারি পদ থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত 3 উপদেষ্টা ইস্তফা দেবেন কিনা আছে এমন গুঞ্জনও। মানে ব্যাপারটা হলো যে মানুষেরা চান যে আমাদের যখন রাজনৈতিক দলের ইনিশিয়েটিভটা আমরা শুরু করব, সেখানে যেন ছাত্রদের প্রতিনিধিরা থাকেন, আবার একই সাথে সরকারেও যেন ছাত্রদের প্রতিনিধিরা থাকে, এটাও মানুষের চাওয়ার জায়গা আছে। তো এই দুইটা চাওয়ার মধ্যে আমরা একটা ব্যালেন্স করবার চেষ্টা করব এবং একই সাথে এই সিদ্ধান্তটা আমরা তখনই কনফার্ম নিতে পারবো যখন আসলে আমাদের দলের আত্মপ্রকাশের সময়টা ঘনিয়ে আসবে। সেই সময়টাতে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে উপদেষ্টাদের মধ্যে কেবল নাহিদ ইসলামেরই পদত্যাগ করে নতুন দলে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে, আর তা হতে পারে এ মাসের মধ্যেই। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারেও এ নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। আমি যদি ইলেকশনে বা আমরা যারা ছাত্ররা যদি ইলেকশন বা অন্য যে কোনো উপদেষ্টাও যদি ইলেকশনে অংশগ্রহণ করতে চায়, নিশ্চিতভাবে তিনি আর সরকারে থাকবেন না। সরকারের থেকে কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না। ইলেকশনে অংশগ্রহণ করতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের আগেই সরকার ছেড়ে দিবে তারা। তবে অভ্যুত্থানের পরিচিত মুখগুলোই নতুন দলের নেতৃত্বের প্রথম সারিতে থাকবেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। মোটামুটি ওয়েল নোন ফেসেস যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, তারা রাজনৈতিক দলেরও প্রথম সারিতে থাকবেন, এরকমটাই আমরা মনে করছি। নাম কি বলা যায়? 2-4 আমরা তো জানি ওয়েল নোন ফেসেস কারা কারা, সার্জিস ভাই, হাসনাত ভাই, তারপরে হান্নান মাসুদ, এরকম বেশ কয়েকজন ওয়েল নোন ফেস আছে, আক্তার ভাই। তো আমরা মনে করছি যে খুব সম্ভবত এনারাই নেতৃত্ব দেবেন। সেক্ষেত্রে উপদেষ্টাদের মতোই নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে হলে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদে থাকা ব্যক্তিদের ইস্তফা দিতে হবে। এদিকে থানা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি দিয়েছে সংগঠন দুটি। এদের মধ্যে থেকেই কি নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরির কথা ভাবা হচ্ছে? নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে কাজ করেছে গত কয়েক মাসে, এটার মেনিফোল্ড এইম আছে, অনেকগুলো লক্ষ্য। সেটার মধ্যে একটা লক্ষ্য অবশ্যই নতুন রাজনৈতিক দল। তো সেই জায়গা থেকে অফকোর্স এটা যে কাঠামো সেটা ওই কাজে আসবে অবশ্যই, কিন্তু এর অন্যান্য বিভিন্ন লক্ষ্য আছে। আসন্ন নতুন দল নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যেমন আলোচনা আছে, তেমনি আছে বেশ কিছু সমালোচনাও। বিশেষ করে সরকারের পৃষ্ঠপোষকতায় দলটি কিংস পার্টি হয়ে উঠবে কিনা এমন বিতর্ক চলমান। এসবের মধ্যেই দলটি কী রূপে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। তানহা তাসনিম, বিবিসি বাংলা। সঙ্গে আছেন জুবাইদা নাসরিন, তার কাছে যেতে চাই। রিপোর্টের একেবারে শেষ দিকে যে কথাটা বলা হয়েছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় দলটি কিংস পার্টি হয়ে উঠবে কিনা এমন বিতর্ক চলমান, সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। খোদ প্রধান উপদেষ্টা আন্দোলনকারীদের দল গড়ার পক্ষে বলেছেন। এখন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে দল করলে কি কিংস পার্টির অভিযোগ এড়ানো সম্ভব বলে মনে করেন? ধন্যবাদ। বিশেষ করে আমি আমাদের যে প্রধান উপদেষ্টা যে আপনার এই নতুন রাজনৈতিক দল নিয়ে যে বলেছেন যে ছাত্ররা রাজনৈতিক দল করবে, এটা কিন্তু খুব সিম্পল কথা না। এটার সঙ্গে কিন্তু অনেকগুলো সম্ভাবনা এবং সংশয় জড়িত। একটি হলো যে ছাত্ররা দল করবে, ছাত্ররা নির্বাচনের জন্য দলটিকে প্রস্তুত করবে, ছাত্ররা সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলকে মানুষের কাছে নিয়ে যাবে, জনসমর্থন আদায় করবে। এটা কিন্তু একটা বড় প্রক্রিয়ার বিষয় এবং সময় সাপেক্ষ। তাহলে যে প্রশ্নটি আসে, তাহলে কি প্রধান উপদেষ্টা নির্বাচনী সংশয়ের দিকেই চলে যাচ্ছে আসলে বিষয়টি?
এক নাম্বার। 2 নম্বর হলো যে কোনো রাজনৈতিক দলকে আমার কাছে মনে হয় বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা স্বাগত জানাই, কিন্তু কিছু প্রশ্ন আছে। একটি গণ অভ্যুত্থানের রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠা এবং রাজনৈতিক দলের মানে প্রস্তুতি এবং সেটিকে জনমনে স্থান দেওয়া, সেটা এক কথা নয়। অধ্যাপক জয়দান হাসিন, তাহলে কি আন্দোলনের রাজনীতি আর ভোটের রাজনীতি এক নয় বলতে চাইছেন? জি, আমি কিন্তু এই জায়গাটায় যাচ্ছি। আন্দোলনের রাজনীতি যে কথাটি আমরা একজন ছাত্র নেতার মুখে শুনছি, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের অভ্যুত্থান কেন্দ্রে একটা দল হতে পারে, একটা আপনার যেটাকে আমরা বলি প্রেশার গ্রুপ তৈরি হতে পারে, কিন্তু রাজনৈতিক দল যখন ভোটে নামবে তখন কিন্তু আসলে ভোটের রাজনীতিটা অন্যরকম হয়ে যাবে। এবং আমি এটাকে খুব সিম্পল রাজনৈতিক দল হিসেবে মানে এই ছাত্ররা করছে এটাও কিন্তু মনে করছি না, এবং অবশ্যই এটাতে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতা আছে, যেটি কিন্তু আমরা রিপোর্টেও শেষ দিকে দেখেছি। তাহলে কি এটা একটা কিংস পার্টি হয়ে যাচ্ছে? এটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, যখন খোদ প্রধান উপদেষ্টাই কিন্তু বলছে ছাত্ররা রাজনৈতিক দল করছে, এবং এর মনে হচ্ছে যে সরকার উপদেষ্টারা তো আবার আশ্বস্ত করছে তারা যদি কেউ একজন রাজনীতিতে নামেন বা রাজনৈতিক দলে অংশ নেন সেক্ষেত্রে তারা তার পদ ছেড়ে দেবে। এখানে ফাঁকটা কিন্তু অন্য জায়গায়। একটা হলো ছাত্ররা রাজনীতি করবে, যে ছাত্ররা আছেন আপনার এখন উপদেষ্টা হিসেবে তাদের পদত্যাগে যে এটা কিংস পার্টির তকমা মুছে যাবে এমন কিন্তু না। কারণ সরকার যদি একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে এবং রাজনৈতিক দল হিসেবে সেটিকে নির্বাচনী মাঠে প্লেস করার ক্ষেত্রে সকল ধরনের আপনার সাপোর্ট দিয়ে থাকে, তাহলে কিন্তু সেটি কিংস পার্টি হতে পারে। কারণ আমরা এর আগেও দেখেছি বিভিন্ন নির্বাচনে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারি নির্বাচনগুলোতে কিন্তু কিংস পার্টি আবির্ভাব হয়েছিল, এবং এর আগে কিন্তু বাংলাদেশের রাজনীতি খুব বিএনপিও কিন্তু কিংস পার্টি হিসেবে কিন্তু এসেছে, এর আগে জাতীয় পার্টি কিংস পার্টি হিসেবে এসেছে। তো এখানে আমার কাছে মনে হচ্ছে যে ছাত্র উপদেষ্টারা তারা নির্বাচনী বা ভোটের রাজনীতিতে আবার স্থায়ী একটা অবস্থান করে নিয়েছে। এখন ছাত্র উপদেষ্টারা যে শুধু পদত্যাগ করে রাজনীতি দল করলে কিংস পার্টির তকমা থেকে তারা দূর হবে তা কিন্তু না। কারণ যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করছে ছাত্রদের দলটিকে তারা সমর্থন দেবে, সেটা কিন্তু পরোক্ষভাবে কিংস পার্টি তৈরির ক্ষেত্রে কিন্তু একটা ভূমিকা রাখবে। তাহলে অধ্যাপক নাসরিন, নির্দিষ্ট করে জানতে চাইলে পরবর্তী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে এই দলটির অবস্থান কোথায় হতে পারে? একটা হলে এটি নির্ভর করবে আসলে এই পার্টিটার উদ্দেশ্য কি, তারা জনসম্পৃক্ততা কিভাবে তৈরি করবে, এবং নির্বাচনের মাঠে জনগণের আস্থা এবং মানে বিশ্বাসের জায়গাটাতে তারা কিভাবে নিয়ে যেতে পারবে। কিন্তু আমার কাছে সংশয়ের জায়গাটি যে স্পষ্ট, সেটি হলো ছাত্ররা অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনমনে যে একটা আপনার আস্থার জায়গা তৈরি করেছিল, সেটা কিন্তু তাদের বিভিন্ন রকম কর্মকাণ্ডে, বিশেষ করে মবক্রেসির মাধ্যমে যে বিষয়গুলো চর্চিত হয়েছে বাংলাদেশে এখনও এটা অব্যাহত আছে, সেটি কিন্তু জনমনে তাদের অবস্থানটা কিন্তু অভ্যুত্থানের মতো নেই। এটি কিন্তু ছাত্রদের খেয়াল রাখতে হবে, এবং এই বিষয়ে যত্নবান হয়ে যদি তারা দলটিকে তৈরি করে এবং নির্বাচনের জন্য তারা প্রস্তুত করে, তবেই তারা হয়তো একটা স্থায়ী অন্যান্য দল যেটা বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে, বাংলাদেশের রাজনীতি তারা টিকে থাকতে পারবে। এটা একেবারেই নির্ভর করবে আসলে তারা তাদের যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ইমেজ তৈরি করেছিল, সেটা এখন যখন একটু নেমে গেছে, সেটাকে আবার কিভাবে উত্তরণ করাতে পারে সেটির উপরে। আচ্ছা, দেখতে দেখতে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 6 মাস হয়ে গেল। শেখ হাসিনার সরকারের পর অন্তর্বর্তী সরকারের উপর রয়েছে বহু ধরনের দাবি দাওয়ার প্রত্যাশার চাপ আছে, অনেকদিকে সমালোচনাও। এমন অবস্থায় সামনে সরকারকে বড় পরীক্ষায় ফেলতে পারে তেমন 6টি চ্যালেঞ্জ সম্পর্কে জেনে নিই অর্চিয়তন রিলার কাছে। আওয়ামী লীগ সরকারের পতনের এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 6 মাসে নানা সংকট আর জটিলতা সামনে এসেছে। সরকারের হানিমুন পিরিয়ড শেষ ও শুরু সময়ের তুলনায় সমর্থন হারানোর কথা বলছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। নানা সমালোচনা, বিভেদ আর চ্যালেঞ্জের বিষয়ও আসছে। মোটাটাকে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দেওয়া হলেও পরিষ্কার রোডম্যাপ না থাকার প্রশ্ন তুলেছে বড় রাজনৈতিক দল বিএনপি। ক্রমাগত দ্রুত নির্বাচন দেওয়ার কথা আসছে বিএনপি সহ অনেক দিক থেকেই। সরকারের সাথে যুক্ত থাকা অবস্থায় ছাত্রদের রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপটে নির্বাচনকালে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। ফলে সরকারের জন্য গ্রহণযোগ্যতা ধরে রেখে নির্বাচন অনুষ্ঠান হবে একটি বড় চ্যালেঞ্জ। এই গভর্নমেন্ট নিরপেক্ষতা তো হারিয়েছে। আজকে বহু লোক পাবেন যারা বলবে এই অভ্যুত্থানের যে লক্ষ্য ছিল সেটা ব্যর্থ হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের 6 মাসের সময়কালেই নানা ধরনের রাজনৈতিক বিভাজন, দ্বন্দ্ব আর অবিশ্বাসের জায়গা দেখা যাচ্ছে বিভিন্ন দিক থেকে। ছাত্র উপদেষ্টারা রাজনীতি করলে সরকারি পদ থেকে বের হয়ে যাওয়ার কথা বললেও প্রশ্ন আসছে। সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। নেবে কে? রাষ্ট্রপতি অপসারণ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা নির্বাচন প্রশ্নে ছাত্রনেতাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যেমন মতভেদ দেখা গেছে, তেমন মাঠে সক্রিয় দলগুলোর বিভিন্ন প্রসঙ্গেও দ্বন্দ্ব সামনে আসছে। বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি পড়বে। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? আবার দখলদারি, চাঁদাবাজির মতো অভিযোগ এসেছে বিএনপির বিরুদ্ধেও। এর বাইরে আছে 71 প্রসঙ্গে আলোচনা, বিতর্ক।
এমন নানা ধরনের মতভেদ পার করে শুরুতে যে ঐক্যমত্য ছিল সেটার সাথে আস্থা ধরে রাখাটাও সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। 5ই অগাস্টের শক্তির মধ্যে যেন একটু ভুল বুঝাবুঝি হচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। যে ব্যবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগ 1.5 দশক ক্ষমতায় ছিল সে ব্যবস্থার সংস্কার করতে অনেকগুলো কমিশন হয়েছে, তবে অন্তর্বর্তী সরকার সংস্কার বাস্তবায়ন কতটা করতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের আগেই সংস্কার কমিশনের সুপারিশের প্রয়োগের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে বিতর্ক সৃষ্টি হয়েছে, যেমন নির্বাচন বা জনপ্রশাসন সংস্কারের মতো দিকে। অন্তত গুরুত্বপূর্ণ বা মৌলিক কিছু সংস্কারের ক্ষেত্রেও রাজনৈতিক ঐকমত্যের দরকার হবে, যদিও বিভিন্ন পক্ষের মধ্যে অনাস্থা রয়েছে এই ইস্যুতেও। বিচার এবং সংস্কারটা আমাদের কিন্তু সমান প্রায়োরিটি। আমরা ছাত্ররা কিন্তু গভর্নমেন্টে এসেছি সেই ওয়াচডগের ভূমিকা পালন করতে। অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে, বেশিরভাগের যে দালালরা আছে তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে। জুলাই আগস্টের সহিংসতার বিচারের প্রশ্নে অন্তত সরকার বা রাজনীতিবিদদের মধ্যে বিভেদ নেই, তবে বিচার সম্পন্ন করার সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে বিরোধ রয়েছে। এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই, বিচারের গতিতে চলবে। আরও একটি প্রশ্নের জায়গা, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা কিভাবে দেশ ছেড়ে পালালেন এবং একই সাথে তাদেরকে দেশে কিভাবে ফেরানো যেতে পারে, এর উত্তরও এখনো নেই। অন্তর্বর্তী সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা মূল্যস্ফীতি, ব্যাংকিং ব্যবস্থা, রিজার্ভ পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ, এমন অনেক কিছুই যেগুলো সামাল দেওয়া এখনো সহজ হচ্ছে না। পলিটিক্যাল গভর্নমেন্টের সুবিধা ছিল, তার পলিটিক্যাল আর্মস ছিল, পলিটিক্যাল লোক ছিল, তারা বিভিন্ন এলাকায় কন্ট্রোল, কিন্তু আমাদের তো সেরকম নাই। কর্মসংস্থানের টানাপোড়েনের সাথে দ্রব্যমূল্য নিয়ে মানুষ অসন্তুষ্ট। বন্ধ করা যাচ্ছে না চাঁদাবাজি, সিন্ডিকেটের মতো অনিয়ম। যদিও প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ হওয়াতে তার উপর এক্ষেত্রে রয়েছে বাড়তি প্রত্যাশার চাপ। এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। আইন শৃঙ্খলার দুর্বলতার জায়গাও প্রতিনিয়তই সমালোচনার জায়গা সৃষ্টি করছে জনমনে। একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন, ল অ্যান্ড অর্ডারের যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি, সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। আসলে কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন। আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর করা এবং বিভিন্ন দিকে বিশৃঙ্খলার নিয়ন্ত্রণ সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়েই থাকবে। হরচন্দ্র প্রতিবেদনটা দেখছিলাম, জুবেদা নাসরিন রয়েছেন সঙ্গে। সরকারের হানিমুন পিরিয়ডের কথা বলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তরফে। এই হানিমুন পিরিয়ডের জার্নিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি যদি একেবারে রিপোর্টের শেষ অংশটা থেকে শুরু করি, যে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বিষয়কে যদি বিশ্লেষণ করি, যে তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয়ে উপনীত করার যে আন্দোলন হচ্ছে, উনি বলেছেন যে আন্দোলনকারীরা যে জনগণই তাদেরকে আপনার রাস্তা থেকে উঠিয়ে দিবেন, এটা কিন্তু অত্যন্ত সাংঘাতিক একটি কথা। এটা কিন্তু জনগণের কাজ না, কাউকে দাবি দাওয়া থেকে উঠিয়ে দেওয়া, রাস্তা থেকে উঠিয়ে দেওয়া। এর মানে কিন্তু একটা মবক্রেসিকে প্রমোট করা। এবং আমরা দেখছি যখনই আন্দোলন হচ্ছে তখনই আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ এসে হাজির হচ্ছেন, আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্ররা এসে হাজির হচ্ছেন। ছাত্রদের কাজও কিন্তু এটি না। তাহলে সরকারের যে খাতে কাজ করার কথা তারা সেটা করছে না, তাহলে কেন করছে না? আরেকটি বিষয়, যে কেন এই দাবি দাওয়াগুলো আমরা মধ্যরাতে দেখছি, দিনে দুপুরে দেখছি, রাস্তাঘাট ব্লক করে হচ্ছে, কারণ সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দাবি দাওয়া মেনে নিচ্ছে, কোনো নিচ্ছে না। এখন যারটা নিচ্ছে ওনারা উৎসাহিত হচ্ছে যে ওরটা নিয়ে আমারটা না কেন। এই ধরনের যখন আপনি বলছেন যে বৈষম্য আন্দোলন নেতারা কেউ কেউ উপস্থিত হচ্ছেন, যদি আগের প্রেক্ষাপটটা একটু আমরা বিবেচনায় নিই, যে যখন আসলে হঠাৎ করে দেশ 3 দিন সরকারবিহীন হয়ে গিয়েছিল, সেই সময়টাতে অনেক জায়গাতেই এবং নানান ক্ষেত্রে তো কোনো প্রতিষ্ঠানে পরিবর্তন আনার ক্ষেত্রে এদের এক ধরনের ভূমিকা ছিল, তারা সেখানে সক্রিয় থেকেছে, ফলে সেই জায়গাতে তারা একটা শক্তি হিসেবেই কাজ করেছে। দেখুন, এখানে একটি প্রশ্ন, একটি মানে ক্রাইসিস মোমেন্ট একটা শক্তি হয়ে কাজ করা, আর একটি যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তখন কোন আপনার প্রেক্ষাপটে বা কোন অথরিটি থেকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্ররা বিভিন্ন জায়গায় সমস্যা সমাধানে হাজির হচ্ছেন? তাহলে কি তারা সরকারের পার্ট হিসেবে হাজির হচ্ছেন? বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি তাহলে কি সরকারের অংশ হয়ে যাচ্ছে বা সমান্তরাল হয়ে যাচ্ছে? তাহলে কিন্তু আগের অংশে যে প্রশ্নটি করেছে, তাহলে তারা যদি দল করে তাহলে সেটা কি সরকারি দল হয়ে যাচ্ছে? দেখুন, বিষয়গুলো কিন্তু বিচ্ছিন্ন না, বিষয়গুলো কিন্তু একে একে যোগসূত্র আছে। যখন আপনি একটা ক্রাইসিসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনার হাসনাত আব্দুল্লাহকে ডাকতে হচ্ছে, সার্জিসকে ডাকতে হচ্ছে, তার মানে হলো সরকারের বাহিনী হয়ে উঠছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। তাহলে ওরাই যখন দল গঠন করবে, তাহলে এটা সরকারি দল।
এই প্রশ্নটি খুব আশাটা খুব খুব স্বাভাবিক। দ্বিতীয়ত যে বিষয়গুলো হচ্ছে যে আপনার সরকার কাছে এই সরকার আমাদের শুধু নির্বাচনের সরকার নয়, নির্বাচন দিবে সেরকম না, এই সরকারের জন্মে হচ্ছে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাহলে এই সরকারের একটা বড় কাজ হলো যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ম্যান্ডেটগুলো উপস্থাপিত হয়েছিল, সমতায়, ন্যায় বিচার, বৈষম্যহীনতা, আপনার সেগুলোকে আপনার আপহোল্ড করা, কারোর প্রতি যেন কোনো অন্যায় না হয়। যে 6টি বিষয় এখানে উপস্থাপিত হলো, আমরা যদি একে একে ধরি যে সংস্কারের বিষয়টা, সংস্কারের চলমান প্রক্রিয়া, যে 10টি সংস্কার কমিশন তৈরি করা হয়েছে, তাদের রিপোর্টেও কিন্তু ব্যাপক বিক্ষিপ্ততা, বিচ্ছিন্নতা এবং আমার কাছে মনে হয়েছে অনেক বেশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা নেই। যে আওয়ামী লীগ সরকারের যেতে হয়েছে সরকার থেকে, আমরা বারবার বলেছি জনসম্পৃক্তহীনতা তৈরি হওয়ার কারণে এই ফল কিন্তু ভোগ করতে হয়েছে, একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদেরকে চলে যেতে হয়েছে। এখন এই সরকারও কিন্তু জনসম্পৃক্তহীন অবস্থায় আছে। কেন বলছি? কারণ সংস্কারের যে মৌলিক জায়গা, প্রক্রিয়াগত সংস্কারে এখন পর্যন্ত 6 মাস, হানিমুন পিরিয়ড 30 মাস ছিল, 3 মাস ছিল, এখন কিন্তু সরকারের কাছে কিন্তু আমাদের প্রাপ্যতার প্রশ্নটি খুব জোরালো, সেটি কিন্তু এখনো অনেকটাই পিছিয়ে আছে, বরং আমি মনে করব শুরুই করা হয়নি। আচ্ছা, তাহলে দেখুন 3 নাম্বার হলো এই চ্যালেঞ্জগুলো, সেটা কতটা কঠিন হয়ে উঠবে সরকারের জন্য সামনের দিকে? কঠিন তো অনেকটাই, ধরেন আপনার আর আমার কাছে এই সরকারের সাফল্য ব্যর্থতার মাপকাঠিতে দাঁড়াতে হতে পারে কি এই সরকারকে? আমার কাছে মনে হয়েছে যে দেখুন, জবাবদিহিমূলক জায়গায় কিন্তু সরকার আছে, এখন এখন কঠিনভাবে আছে। কতগুলো বিষয়ের কারণে এই জবাবদিহির মাত্রাটা অনেক উপরে উঠে গেছে। 3 মাস আগে এরকম একটি অনুষ্ঠানে যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সরকারকে কত দিবেন 10-এ, আমি বলেছিলাম 6, কিন্তু এখন কিন্তু আমি বলছি 4। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই যে আইনশৃঙ্খলার খামতি এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম কথাবার্তা আমরা দেখেছি, বিভিন্ন উপদেষ্টাও আগের সরকারের মতোই কিন্তু জবাবদিহিমূলক কথা বলছেন। এখানে কিন্তু যে জনগণের সঙ্গে যে আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল, যোগসূত্র জি আমার এবং আরেকটি বিষয় হলো যে এখন পর্যন্ত কেন আমাদেরকে মবকৃষ্টির চর্চা দেখতে হচ্ছে, সেটা কিন্তু খুব কোনোভাবেই কাম্য নয়। স্পষ্ট। জি, সরকারকে যেসব বিষয় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে, এমনকি কখনো কখনো অসহায়ত্ব দেখা গেছে, তার একটি আকস্মিক বিভিন্ন দাবিতে আন্দোলন। কয়েকদিন ধরে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে এখানকার শিক্ষার্থীদের আন্দোলন চলমান। সোমবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল 4টার দিকে আন্দোলনকারীরা উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেন আটকে দেয় এবং এরপর থেকেই ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাকি দেশের। এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মহাখালীতে রেলপথ অবরোধ করেন। এতে আটকা পড়া ট্রেনটিকে কর্তৃপক্ষের নির্দেশে উল্টো পথে ফিরিয়ে নেওয়া হয়। তুমি কলেজের শিক্ষার্থীদের ব্যানারে গত কয়েকদিন ধরে নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। এই কয়দিনে গুলশান ও মহাখালী এলাকা এবং একই সঙ্গে এই এলাকাগুলো অবরোধ করার কারণে শহর জুড়ে তীব্র যানজটে নাকাল হতে হয়েছে মানুষকে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিতুমির কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করে বলেছেন, জনগণই তাদের একসময় উঠিয়ে দেবে রেল লাইন থেকে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে যে জুবাইদা নাসরিন রয়েছেন। আগের অংশে আপনি বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের কথা, জনগণ উঠিয়ে দেবে বলেছেন, কাজটা কার, এই প্রসঙ্গ আসে। সেটি বুঝতে চাই যে এই আন্দোলনটি এতদিন ধরে চলছে, সেটিকে সরকার পক্ষে অ্যাড্রেস করা হয়েছে এবং খারিজ করা হয়েছে যে এই দাবিটি মানা সম্ভব নয়, কিন্তু আন্দোলনটিকে সামাল দেওয়া যাচ্ছে না কেন? দেখুন, এটারও একটা প্রেক্ষাপট আছে। আমরা এই যে 6 মাসের যদি পোস্টমর্টেম করি, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে কয়েকজন ব্যানার নিয়ে দাঁড়ালে সেটা মেনে নেওয়া হচ্ছে। যেমন শিক্ষার্থীরা বলছে পরীক্ষা দিব না, এইচএসসি পরীক্ষা, সেটা মানা হয়েছে। আপনার একটা গ্রুপ বললো যে গ্রাফিতি তুলতে হবে, সেটা তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া হলো। তখন কিন্তু আপনি যখন একটা ইগো বোধ হয়ে যায় মানুষের, যে অমুকেরটা মেনেছেন, আমারটা মানলেন না কেন। তাহলে স্পষ্ট আমি দুটো জায়গায় এখানে বলতে চাই। একটা হলো সরকার বিশেষ গোষ্ঠীর কাছে নতি স্বীকার করছে, একটি ধর্মীয় গোষ্ঠীর কাছে মাথা নত করছে, তাদের দাবি দেওয়াকে সরকার মেনে নিচ্ছে, কিন্তু অন্যদের দাবি দেওয়া মেনে না নিলেও তাদেরকে আগের সরকারের মতো টিয়ার গ্যাস ছুটছে, তাদের প্রতি তাদেরকে উঠে দেওয়ার হুমকি দিচ্ছে মবকৃষির মাধ্যমে, তাদেরকে নানা রকমের চাপ তৈরি করছে আন্দোলনকারীদের। এখন এই যে একটা মেকানিজম, যে কোনো দেশে একটা আন্দোলন হবে, সংগ্রাম হবে মানুষের রাইট না, এখন সেটা সরকার মানতেও পারে, নাও মানতে পারে, মানলেও কতটুকু মানবে, না মানলে কেন মানবে না। আমরা দেখছি যে আগের সরকার কিন্তু আলোচনার জায়গা তৈরি করেনি, যেটার কারণে কিন্তু আমরা দেখেছি শেষ পর্যন্ত আন্দোলনটি কোথায় গেল। এই সরকারকেও আমরা দেখছি আলোচনার জায়গা নেই, এবং কিছু হলেই কিন্তু আগে ছাত্রলীগকে ডাকা হতো, এখন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ডাকা হচ্ছে। এই যে একটা কোথাও না কোথাও কিন্তু শাসনতন্ত্রের একটা মিল আছে কিন্তু। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় সরকারকে দ্রুতই আমলে নিতে হবে, এবং এই জায়গাটি না হলে কিন্তু আমরা যে একটা পার্থক্য তৈরি করতে পারবো, যে আগে এই সরকার এরকম করেছে, এখনকার সরকার আমাদের আশার জায়গা তৈরি করেছে। কারণ আমরা নতুন আশার জন্যই কিন্তু আন্দোলন হয়েছিল, গণ অভ্যুত্থান, এবং সেটির প্রেক্ষিতে এই সরকার তৈরি হয়েছে। এখন যদি আপনার এই যে তিতুমির কলেজ, আজকে তিতুমির কলেজ, কালকে আরেকটি কলেজ দাঁড়াবে, পরশুদিন ঢাকা কলেজের সঙ্গে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকদিন ধরে আন্দোলন হয়েছে। এর আগে ইডেন কলেজের ছাত্রীরাও বের হয়ে এসেছে, বোর্ডনেসের ছাত্রীরা বের হয়ে এসেছে। তাহলে বিষয়টি কিন্তু একটা আন্দোলনকে, এখানে আমি দমানো ঠেকানো কথাটি বলবো না, আলোচনার জায়গাটি নিয়ে যাওয়াই হলো মুন্সিয়ানার কাজ, ডিল করা মুন্সিয়ানার কাজ। সেই জায়গাটা কিন্তু সরকার যাচ্ছে না, কারণ তারা মনে করছে তাদের হাতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা আছে। এটি কিন্তু খুবই অশুভ সংকেত। এটা আমার কাছে মনে হয় যে কোনোভাবেই এই জায়গাটা আমরা দেখছি যে চর্চিত হচ্ছে 6 মাস ধরে, সরকার একটা বড় সময় অতিক্রম করেছে, কিন্তু এই জায়গাটিতে উঠতে না পারলে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ জুবাইদা নাসরিন সময় দেওয়ার জন্য। শুনছিলাম মতামত জুবাইদা নাসরিনকে। দর্শক, এই ছিল বাংলাদেশ ট্রেন্ডিং। এ ট্রেন্ড থেকে যুক্ত থাকুন বিবিসি বাংলার ফেসবুক, টুইটার এবং ইউটিউব চ্যানেলের সাথে। সময় লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে।